সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ ২৪ ঘন্টা অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করব নিরাপদ কর্মপরিবেশ নিয়ে। আপনারা জানেন সাম্প্রতিক বছরগুলোতে গার্মেন্টস শিল্প সহ অন্যান্য ক্ষেত্রে নিরাপদ কর্মপরিবেশের আলোচনা বিভিন্নভাবে উঠে এসেছে। এই প্রেক্ষিতে আজ আমরা আলোচনা করছি নিরাপদ কর্মপরিবেশ চাই। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আলোচনায় সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমাদের সঙ্গে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা, তিনি একই সঙ্গে একজন অ্যাক্টিভিস্টও। আর এরপরে আমরা আশা করছি আমাদের সঙ্গে অনুষ্ঠানের মাঝে যোগ দেবেন বিজেএমের সভাপতি মোহাম্মদ আতিকুল ইসলাম। আমরা আলোচনা শুরু করি যতক্ষণ আরেকজন অতিথি না আসেন। নিরাপদ কর্মপরিবেশের প্রসঙ্গে আসতে গেলে তো শুরুতেই বোধহয় গার্মেন্টসের কথাই চলে আসে। সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি যদি দুর্ঘটনার কথা বলি, কর্মপরিবেশ উন্নয়নের কথা বলি, তাহলে সেই আলোচনা মূলত গার্মেন্টস শিল্পকে ঘিরে, এরপর অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে। ডক্টর মোয়াজ্জেম, এখানে যদি সে রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রেই বলি, আপনি কিভাবে দেখেন এই নিরাপদ কর্মপরিবেশের বর্তমান অবস্থা এত বড় বড় কয়েকটা দুর্ঘটনার পরে? না, এটি ঠিক যে শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ শুধুমাত্র যে গার্মেন্টসের সাথে সম্পর্কিত তা নয়, ব্যাপকভাবে সকল শিল্পের সাথে সম্পর্কিত। কিন্তু বিষয়টি সকলে কেন গার্মেন্টস দিয়ে শুরু করে, তার কারণ এটি যে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের যে আজকের যে অবস্থান, শিল্প খাতে বাংলাদেশের যে অগ্রগতি এবং প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশ যতটুকু এগিয়েছে তা মূলত আসলে তৈরি পোশাক খাত দিয়েই। এবং আজকে বাংলাদেশের তৈরি পোশাক খাত যে পর্যায়ে পৌঁছেছে, সেখানে এটিকে আর ছোট করে দেখা, এটি একটি নতুন শিল্প, এটি এখনও ম্যাচিউরিটিতে পৌঁছিনি, এইভাবে দেখার সুযোগ নেই। বিশ্বে বাংলাদেশের এই মুহূর্তে অবস্থান হচ্ছে দ্বিতীয় রপ্তানির দিক দিয়ে চিন্তা করলে। সুতরাং এদিক থেকে এই শিল্পে কর্মপরিবেশ আন্তর্জাতিক পর্যায়ে থাকবে, এটি আসলে প্রত্যাশিত। এবং সেদিক থেকেই যেটি প্রত্যাশা করা হয় যে আন্তর্জাতিক যে নিয়মকানুনগুলো আছে, আইএলওর যে কনভেনশনগুলো আছে, সেটা যদি পুরোপুরি নাও হয়, তাহলে দেশীয় যে আইনকানুনগুলো আছে সেই আইনকানুন অনুযায়ী যে কর্মপরিবেশ তৈরি পোশাক খাতে উল্লেখ করা যায় আমাদের দর্শক শ্রোতাদের জন্য, যে আইএলওর বা আমাদের জাতীয় নীতিমালায়, যেমন আইএলওর ক্ষেত্রে যে কনভেনশনগুলো রয়েছে, আইএলওর ক্ষেত্রে যে শুরুর দিকে যে কনভেনশনগুলো গুরুত্ব দেওয়া হতো যে এ খাতে শিশু শ্রমিক কাজ করতে পারবে না, এবং সেটি কিন্তু আমরা সাকসেসফুলি কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছি। 1990s-এ একটা বড় রকমের ড্রাইভ হয়েছিল এবং সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। অনেক খাতে শিশু শ্রমিক কমানো গেছে, যদিও এখনো পুরোপুরি সব জায়গায় যায়নি, কিন্তু আমরা পেরেছি। আবার বলা হচ্ছে যে ফোর্স লেবার খাতে থাকতে পারবে না, সেটিও তুলনামূলকভাবে নেই, যদিও অন্য অনেক রকমের আছে। ফোর্স লেবার আমাদের রেখে ডিসক্রিমিনেশন হতে পারবে না, শ্রমিকদের মজুরি হতে হবে, নারী পুরুষের বৈষম্যটা হতে পারবে না, বা যেটি বলা হয় যে ন্যূনতম মজুরি যেটি কিনা আইএলওতে বলা হচ্ছে লিভিং ওয়েজ, এটি পেতে হবে, এরকম বিষয় রয়েছে। আর যেটিকে আপনি বলছেন নিরাপদ পরিবেশ, যেটিকে আমি যদি একেবারে দেশীয় আইনের ধারায় যদি বলি, তাহলে এটি হচ্ছে তৈরি পোশাক কারখানাতে একজন শ্রমিক তার কর্মপরিবেশে যে ধরনের নিরাপত্তা প্রয়োজন হয় সেই বিষয়গুলো তিনি পাচ্ছেন কিনা। এর ভিতরে শুরুর দিকে যে বিষয়গুলো আসে তার ভিতরে রয়েছে তার জন্য পর্যাপ্ত রকমের স্পেসের ব্যবস্থা থাকা, তার টয়লেট ফ্যাসিলিটি থাকা, তার সোশ্যাল যে কমপ্লায়েন্সগুলো রয়েছে, তার আইডি কার্ড থাকা, বা তার সাপ্তাহিক ছুটি থাকা, বা মহিলা হলে তার মাতৃত্বকালীন ছুটি থাকা, এই ধরনের বিষয়গুলো। আর অন্যদিকে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে যে কমপ্লায়েন্সগুলো, তার ভিতরে রয়েছে যে কোনো ধরনের বিপজ্জনক কাজের ভিতরে যাতে না পড়তে হয় তার জন্য যথাযথ প্রোটেকশন থাকা, বা এই যে যেমন আমরা এখন যে কথাটি হচ্ছে বিদ্যুৎ বা অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথভাবে থাকা, অথবা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের যে বিষয়টি এখন আলোচনা হচ্ছে বহুলভাবে রানা প্লাজার দুর্ঘটনার পরে এবং তাজরিনের দুর্ঘটনার পরে, এই বিষয়গুলো কিন্তু আসছে এখন। ফলে ফিজিক্যাল এবং সোশ্যাল কমপ্লায়েন্স একজন শ্রমিকের কর্মপরিবেশের জন্য যেটি দরকার, সেই বিষয়গুলো কিন্তু এখন অনেক অনেক বেশি আলোচনা হচ্ছে। ফলে এই দিকগুলো কিন্তু এখন সকলেই এই জায়গাটির ভিত্তিতে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে দেখতে চান। আচ্ছা, এই প্রসঙ্গে আবার আপনার কাছে ফিরবো যে আমরা কোন অবস্থায় আছি, তার আগে একটু ডক্টর সামিনার কাছে যদি যাই, যে উনি যে ধারণাগুলো আমাদের দিলেন নিরাপদ কর্মপরিবেশের,
এর বাইরে আপনি আরো সম্প্রসারিত করবেন কিনা বর্তমান বাস্তবতা, একেবারে রানা প্লাজা থেকে শুরু করে অন্যান্য সবকিছু মিলিয়ে? আপনি নিজেও একজন অ্যাক্টিভিস্ট এবং সমাজবিজ্ঞানী। হ্যাঁ, ধন্যবাদ। আসলে উনি মোটামুটিভাবে আমরা কর্মপরিবেশ বলতে যা বুঝি তার বিষয়গুলোকে এনেছেন। এর সাথে যুক্ত করতে হবে অবশ্যই কর্মতুষ্টির বিষয়কে। তার মানে একটা সেক্টরে যখন আমরা দেখছি এত গ্রোথ আছে, সেখানে এত আমাদের শ্রমিক রয়েছে, সেখানে তারা যে কাজ করছেন, যে অর্গানাইজেশনে তারা কাজ করছেন, সেই অর্গানাইজেশনের মধ্যে তার কর্মতুষ্টিটা কিরকম আছে, মানে ইংরেজিতে জব স্যাটিসফ্যাকশন বা ওয়ার্ক স্যাটিসফ্যাকশন যেটাকে আমরা বলি, সেটা নানান রকম সূচকের মাধ্যমে মাপা যায়। আর একটা বিষয় রয়েছে যে তিনি আসলে তার যে গ্রিভান্সেস রয়েছে সেগুলো বলবার মতো জায়গা আছে কিনা, তার মানে তার সমস্যাগুলো জানানোর মতো সুযোগ আছে কিনা। এই ক্ষেত্রে আমি সুযোগ বলতে ট্রেড ইউনিয়নের কথা বলছি, বা এমন কোনো বডি যা তার পক্ষে কথা বলে। সাথে এটাও যোগ করি যে কোনো প্রতিষ্ঠানে আসলে গ্রিভেন্সের জায়গাটা আমাদের নাই, যদি আমরা শিল্প প্রতিষ্ঠানে আলাপ করছিলাম। এবং সবশেষে যেটা খুবই গুরুত্বপূর্ণ, মানে একদম গার্মেন্ট খাতের জন্য, সেটা হচ্ছে যৌন নিপীড়নের প্রশ্ন, বা যে কোনো ধরনের আমাদের মানে সাংগঠনিক কাঠামোর মধ্যে বা একটি অর্গানাইজেশনের ভেতরে যে ধরনের নিপীড়ন বা হ্যারাসমেন্ট হতে পারে, হয়রানি এবং নিপীড়ন দুটোই, যে দুটোর ক্ষেত্রে তার সুযোগ আছে কিনা, এটাকে রিড্রেস চাইবার মতো জায়গা তার আছে কিনা। আচ্ছা, একটা বিষয় এর মাঝে বলি যে বাংলাদেশ মহিলা পরিষদ একটা গবেষণা করেছিলেন, যার একটা অংশ বোধহয় নিরাপদ কর্মপরিবেশে ছিল, যার সাথে আপনিও যুক্ত ছিলেন। সেখান থেকে কি একটু উদ্ধৃত করে এই বিষয়টা আলোচনা করবেন যে কি পেয়েছেন আপনারা? হ্যাঁ, সেখান থেকে উদ্ধৃত করতে গেলে যেটা হয়, আমরা দুটো জিনিস দেখেছিলাম, এবং একদমই লেটেস্ট কাজ বলবো এই কারণে, যেটা জানুয়ারি থেকে মার্চ 2014 এই সময়ের মধ্যে এই জরিপটি চালানো হয়েছে, এবং এই জরিপের যে ফলাফল সেটা বিজিএমএ-কেও দেওয়া হয়েছে, তবে এটি মানে পরবর্তী পাবলিকেশন হয়তো একটু সামনে আসছে। কিন্তু আমরা ফিরবো আপনার কাছে, একটা বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 24 ঘন্টা। আমাদের আজকের আলোচনার বিষয় চাই নিরাপদ কর্মপরিবেশ। দর্শক, ইতোমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজিএমের সভাপতি মোহাম্মদ আতিকুল ইসলাম, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা নিরাপদ কর্মপরিবেশ নিয়ে আলোচনা করছিলাম। আমরা খুবই প্রাথমিক আলোচনা করেছি যে নিরাপদ কর্মপরিবেশের ধারণা আমরা কিভাবে দেখতে, ডক্টর মোয়াজ্জেম বলেছেন, ডক্টর সামিনাও বলেছেন। এখন বিজিএমই তো এই প্রসঙ্গে বিভিন্ন সময় তাদের অগ্রগতির কথা বলে, আমরা এই বিষয়গুলো করেছি। আবার সমালোচনারও অভাব নেই, সেটা নিয়েও প্রচুর কথা হয়। আপনার অবস্থান কোথায়? আপনি কিভাবে দেখেন নিরাপদ পরিবেশের বিষয়টা? জি, ধন্যবাদ। আমি দুঃখিত যে একটু দেরি হয়ে গেছে আসার জন্য। অবশ্যই যে আজকে যে সাবজেক্ট নিরাপদ কর্মপরিবেশ, এটি খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট আমাদের জন্য, বিশেষ করে যেখানে আমাদের ফ্যাক্টরিতে আপনি নিজেও জানেন আমরা হ্যান্ডেল করতে হয় টোটাল সেক্টরের প্রায় 44 লক্ষ শ্রমিককে নিয়ে আমাদের হ্যান্ডেল করতে হয়। এখন এখানে নিরাপদ কর্মের পরিবেশ ফ্যাক্টরিতে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি একটা ছোট উদাহরণ দিই। আমরা ফ্যাক্টরি যখন করেছিলাম 80-র দশকে, তখন আমরা সাধারণত বাসা বাড়িতে সবাই ফ্যাক্টরি করেছিল, এবং একটা স্ট্যাটিস্টিক্স দিই আপনাদেরকে যে একটি লাইনের জন্য ওভেন যদি একটা লাইন তৈরি করি আমরা, সেই 80-র দশকে প্রথমে আমরা 2000 স্কোয়ার ফিট বা 3000 স্কোয়ার ফিট ম্যাক্সিমাম যদি হয় একটা ওভেন ফ্যাক্টরি আমরা করতে পেরেছি। বাট আজকের দিনে একটি ওভেন ফ্যাক্টরি করতে গেলে আমাদেরকে 8000 স্কোয়ার ফিট লাগবে। অর্থাৎ সি দ্য ডিফারেন্স, 80-র দশকের ফ্যাক্টরি আর এখন 2000 দশকের যে ফ্যাক্টরি যেটা আসে। সুতরাং এটি থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ইমপ্রুভমেন্টটা কি আছে। না, আমরা ফ্যাক্টরি তো ঠিকই আছে, ম্যান পাওয়ার সবই ঠিকই আছে, কিন্তু আমাদের যে স্পেস যেটা লাগবে, আমাদের এখন যদি স্পেস যেটা হয়, অফকোর্স আমাদের বর্তমানে যে সিঁড়ি যেটা করা হয়, সিঁড়িরও মেজারমেন্ট আছে, আমাদের ম্যান রেশিও এবং একটি স্কোয়ার মিটারের ভিতরে কতটুক মানুষ, কজন শ্রমিক বসতে পারবে, এগুলো কিন্তু কোনো সময় আমরা করিনি। আমরা যখন শুরু করেছি এগুলো আমরা জানতামও না এগুলো আমরা। সুতরাং এগুলো এখন রিকোয়ারমেন্ট, এগুলো হতেই হবে, এগুলো ছাড়া ফ্যাক্টরি করা যাবে না। এটা কি তাহলে এই প্রসঙ্গ কিন্তু উঠবেই যে নিঃসন্দেহে অনেক পরিবর্তন হয়েছে এবং অনেক ক্ষেত্রে আপনারা ইমপ্রুভমেন্ট করেছেন, কিন্তু আমরা যদি ওই বৃহৎ আলোচনা যাচ্ছি না, রানা প্লাজা, তাজরিন, স্মার্ট ফ্যাশন, এই ঘটনাগুলো পরপর ঘটেছে।
তারপরে আমরা নতুন কি করেছি যে এই কর্মপরিবেশ উন্নয়নের জন্য অন্তত ফিজিক্যাল কর্মপরিবেশ? আমরা একটা বলি আপনাকে, আমি কয়েকদিন আগে আপনারা জানেন হারবারে গিয়েছিলাম, হারবারে আমি নিজেও বলেছি এনএফপিএ মানে কি। আমি অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বিজিএমএ যদি আপনাকে জিজ্ঞাসা করেন 6 মাস আগেও আমি কিন্তু জানতাম না হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ এনএফপিএ, ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন। এটা আমরা যখন জেনেছি আমাদের সবাইকে জানতে হবে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ এনএফপিএ। এগুলো কিন্তু সবই তাজরিন এবং রানা প্লাজা সব কিছুর পরে কিন্তু ঘটনাটা ঘটেছে। আজকে বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের ফেয়ার করি, আমরা বিদেশে বিভিন্ন ধরনের ফেয়ার করি, কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতন ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, ইলেকট্রিক্যাল সেফটির উপরে আমাদের একটি ফেয়ার হয়েছে গত 23শে ফেব্রুয়ারি। সুতরাং এগুলো কিন্তু আমাদের পজিটিভ দিকগুলো। এখন যদি এই পর্যায়ে বলি যে আমাদেরকে এরকম একটা দুইটা বিষয় দর্শককে বলা যাবে যে এত বড় বড় কিছু ঘটনার পরে এই কাজটা আমরা করেছি যেটার আগে আমাদের কখনো ছিল না। আপনি সেটাই তো বললাম, আমি বললাম যে ফেয়ার যেটা হয়েছে বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে প্রত্যেকটা। আমি আসি 23rd অফ ফেব্রুয়ারিতে আমাদের, এর আগে আমরা জানতাম না ফায়ার ডোরটা কি ধরনের হবে, স্প্রিংকলারটা কি ধরনের হবে, ফায়ার সেফটি ইকুইপমেন্টসগুলো কি ধরনের। আমরা সবাই কি জানি, আমরা কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমাদের যেই ফায়ার এক্সটিংগুইশার যেটা থাকে এগুলোই ছিল না। এখন ফায়ার এক্সটিংগুইশার যা কিছু আছে দিস আর অল আর ব্যাকডেটেড। আমাদের যেমন ফায়ার ডোর, এখন আপনি যে কোনো ফ্যাক্টরিতে যান তারা অলরেডি ফায়ার ডোর লাগানো শুরু করেছে। তাজরিনের সময় এটা আমাদের জানা ছিল না, আমাদের জানা ছিল না। আমি সেটা বললাম 6 মাস আগে যদি তাজরিন না আপনি রানা প্লাজার পরে 6 মাস আগে যদি বলতেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ এনএফপিএ, আমি জানতাম না এনএফপিএ। আমাদের যারা বায়ার আছেন তারাও কখনো এই বিষয়গুলো বলেন না, তারা কোনোদিন বলেও নাই, এবং তারা বায়াররাও বলেন নাই, আমরাও করিও নাই। এবং নট অনলি দ্যাট, আমরা নতুন নতুন যে ফ্যাক্টরিগুলো হয়েছে বিএনবিসি ফলো করে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, আপনারা জানেন আমাদের বাংলাদেশে অনেক ফ্যাক্টরি আছে স্টেট অফ দ্য আর্ট ফ্যাক্টরি, ওইসব ফ্যাক্টরিতে আমরা ফায়ার ইকুইপমেন্টগুলো লাগিয়ে নিই এগুলা। কিন্তু এখন আমরা এটা উদাহরণ দিই, আমাদের জকি পাম্প লাগানো হচ্ছে। আগে আমরা সবাই ফ্যাক্টরির উপরে আমাদের পানির ট্যাঙ্কি থাকতো, ওখান থেকে আমরা পাইপ নামিয়ে দিতাম, পুরনো পদ্ধতিতে আমরা কাজ করতাম। এখন না, উপরে পানির ট্যাঙ্কি উপরে থাকলে হবে না, আপনার জকি পাম্প নিচে বসাতে হবে। সেটা কি বিজে আমি বাধ্যতামূলক এরকম বাধ্যতামূলক করতেই হবে, করতেই হবে। আমি আবার এটা শেষ করি। জকি পাম্প যেটা আছে, জকি পাম্পের যে প্রেসার, এই জকি পাম্পের প্রেসার দিয়ে আপনার 10 তলা পর্যন্ত আপনার প্রেসার থাকতে হবে, একটা সার্টেন প্রেসারের মধ্যে থাকতে হবে। এর থেকে নিচে যদি থাকে তাহলে সে ফ্যাক্টরি চালাতে অচল। কিন্তু জকি পাম্প লাগাবো, কিন্তু জকি পাম্পের যেন সেই ধরনের প্রেসার, ওয়াসার প্রেসার থাকবে কি না থাকবে, এটাও কিন্তু কোশ্চেন মার্ক আমাদের জন্য। আমরা আবার আপনার কাছে আসবো ডক্টর সামিনা, যে কথা নিয়ে ওনার সাথে আলোচনা করছিলাম। এরকম একটা সার্ভে আছে আমাদের হাতে, আরএমজি লেবার সার্ভে 2014, যেটা ইউএসএইড এবং ইউকেএইড এর সহায়তায় করা হয়েছে। সেখানে এরকম দেখাচ্ছে নিরাপদ কাজের পরিবেশ আছে বলে মনে করেন 86%। এটা একটা পারসেপশন তাদের, কিন্তু একই সাথে বলছেন তাদের বিনোদন ছুটি নেই, অসুস্থতাজনিত ছুটি নেই 37%, মাতৃকালীন ছুটি নেই এমন বলেছেন 29%, চাকরির অনিশ্চয়তার কথা বলেছেন, নিম্ন মজুরির কথা বলেছেন। উনি যেগুলো বললেন সেটা তো একটা ভৌত অবকাঠামোগত বিষয়, এর বাইরে এগুলো কি আমাদের নিরাপদ কর্মপরিবেশের অংশ নয়? অবশ্যই নিরাপদ কর্মপরিবেশের অংশ। এই দুটো বিষয়কে মেলাবো কিভাবে? একটা একদম যদি একদম আমাদের সবচাইতে কাছের উদাহরণ সময়ের হিসেবে, সবচেয়ে রিসেন্ট পাস্টে যেটা ঘটলো, আজকে যেটা বোধহয় শেষ হলো, এই যে শ্রমিকরা তাদের বেতনই পেলেন না, 3 মাস ধরে তারা কাজ করলেন কিন্তু বেতন পেলেন না, তা নিয়ে তাদের অনশনে যেতে হলো, লাঠিপেটা করতে হলো। শুধু শ্রমিকদেরকে করতে হলো না, আর অনেককে করতে হলো, আমাকেও সেই লাঠিপেটা হজম করতে হলো। এবং এই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, একজন সংহতি জানাতে যাওয়া মানুষ হিসেবে, বা সিম্পলি একজন গবেষক হিসেবেও এগুলো তো ঘটলো। তার মানে এই ঘটনার সাথে কিন্তু খুব পরিষ্কারভাবে যুক্ত রয়েছে যে আমি একজন শ্রমিককে যখন একটি জায়গায় কাজে নিচ্ছি, তাকে তো আমার একটা নির্দিষ্ট পরিমাণে ন্যূনতম মজুরি দিতে হবে, যেটা গভর্নমেন্ট আমাদেরকে বলে দিয়েছেন ডিসেম্বর মাস থেকে সেটা এফেক্টিভ হওয়ার কথা। আপনি যে সার্ভেটার কথা বলছেন, এরকম আরও একটি সার্ভে হয়েছে যেটার কথা শুরু করেছিলাম। সেই সার্ভেতে দেখা যাচ্ছে যে যেহেতু আমরা আসলে যেটা হয় যে সার্ভেগুলো, বাংলাদেশ মহিলা পরিষদের সার্ভের কথা বলছি, যেহেতু এই ধরনের সার্ভেগুলো এক এক রকম মেথোডোলজি ব্যবহার করে, এক এক রকম স্যাম্পল সাইজ থাকে এবং স্যাম্পল যেভাবে সিলেক্ট করা হয় সেটাও ডিফারেন্ট হয়। সেই কারণে একটার সাথে একটা কম্পেয়ার করা খুব ডিফিকাল্ট এবং খুব ট্রিকি জায়গা। কিন্তু কম্পেয়ার না করেই বলছি যে আমাদের সার্ভেতে আমরা দেখলাম যে দেখা যাচ্ছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে 5,000-এর নিচে বেতন পাচ্ছেন বলে রিপোর্ট করেছেন 39%।
তার মানে এই কথাটা কিন্তু মানে এটা আমাদেরকে বলে দিচ্ছে যে একে তো মজুরির নিয়ে তাদের মধ্যে এমনিতেই একটা ব্যাপার ছিল যে কেউ কেউ মেনেছেন 5,300, কেউ কেউ বলেছেন তাদের 8,000 চাই। এটা নিয়ে তো এক ধরনের সমঝোতায় এসে শেষ পর্যন্ত সরকার এটা 5,300 মজুরিটা ঠিক করেছেন। এখন এই যে এই মজুরিটাও যদি কেউ অনেকে না পান, তাহলে সেটা তার তো অবশ্যই কর্মপরিবেশের একটা বিরাট জায়গা। আর আরেকটা জিনিস যেটা খুব বেশি করে এসেছে সেটা হচ্ছে, আপনি কি বলছেন যে সেক্ষেত্রে কর্মপরিবেশ স্থির থাকে না বা অস্থিতিশীলতা তৈরি হয়? অবশ্যই কি হবে না, ধরেন আমি কাজ করছি, আমি 3 মাস ধরে বেতন পাচ্ছি না, বা আমার যেই বেতন অন্য কারখানা দিচ্ছে সেটা যদি আমার এই কারখানা না দেয়, স্বাভাবিক এটা বন্ধ থাকছে, তারা অনশন করছেন, সবকিছু মিলে সেই শ্রমিকটি এই কারখানা ছেড়ে ওই কারখানায় চলে যাবে, অথবা তাকে যদি ওই কারখানায় সে যদি কাজ করে ফেলে, তাহলে তার ওই মজুরি আদায়ের জন্য তাকে তো অনশন বা এই ধরনের আনরেস্ট তো ঘটবেই। এবং এই ধরনের আনরেস্ট ঘটবার সম্ভাবনাটা ডক্টর মোজেম এই জায়গাটা আমরা যখন অর্থনৈতিক হিসাব করি বা অঙ্কের হিসাবে বলি, তখন হয়তো এতদিন বন্ধ থাকলে এই খরচ হবে বা ইত্যাদি ইত্যাদি এইভাবে বলি, কিন্তু যে কথাটা ডক্টর সামিনা বলছিলেন যে এই যে মানবিক যে পরিবেশের কথা, এই যে তার যে ন্যায্য অধিকার বা ইত্যাদি, সেটার ইকোনমিক ভ্যালুটা কি, মানে সেটা কতখানি ক্ষতিগ্রস্ত করে এই খাতগুলোকে, কর্মপরিবেশের বিষয়গুলোকে? সেটা একটু ডিফিকাল্ট টু ক্যালকুলেট করে বলা, কিন্তু কমপ্লায়েন্সের যে বিষয়টি একটু আগে আলোচনায় জনাব আতিকুল ইসলাম এনেছিলেন, যে সেটিরই ক্যালকুলেশন করা যাবে যে একটি ফ্যাক্টরি আসলে কমপ্লায়েন্ট মেনটেন করা কি খুবই কস্টলি, মানে সেটি আমরা কিছুটা ক্যালকুলেট করে বের করতে চাই, সেটা আমরা জানতেও আগ্রহী যে কি পরিমাণ খরচ হয়, এবং সেটাকে একটি কাপড়ের হিসেবে নিয়ে আসতে চেয়েছিলাম যে এক পিস কাপড়ে যদি সেই কমপ্লায়েন্সের কস্টটি যদি ধরি তাহলে কত সেন্ট পড়বে সেখানে, এবং খুব নেগলিজেবল একটা পরিমাণ সেখানে আসলে এসছে, মানে যদি সেখানে এটি যুক্ত করা যায়। তার কারণ হলো যে ধরনের কমপ্লায়েন্সের কি পরিমাণ, যে ধরনের কমপ্লায়েন্সগুলো মেনটেন করার কথা বলা হচ্ছে, এর মধ্যে একটা আছে ফিক্সড কস্ট, যে যেমন কারখানার কাঠামোটা ঠিক মতো হতে হবে, যেটা আসলে একবারে বানালে যেটা 60-70-80 বছর টিকবে, এরকম ধরনের মাঝে মধ্যে তার মেইনটেনেন্সের প্রয়োজন হবে, এবং সেই হিসেবে সেটি যদি নিয়ে আসেন হিসেব করলে খুব কম আসবে। আর একটা হচ্ছে রেগুলার মেইনটেনেন্স, যেগুলো সব সময় দরকার হবে কারখানার ভিতরে কর্মপরিবেশের জন্য, যেগুলো সেটি। এবং আমি যতটুকু মনে পড়ে যে এটি সম্ভবত যতটুকু মনে পড়ে যে এটি 10 সেন্টেরও কম, প্রতি পিসে 10 সেন্টেরও কম হবে এই কমপ্লায়েন্স জনিত যদি খরচটি। মানে এটা কি মাসে পড়বে নাকি যে কোনো আপনি একটা প্রতি পিসে 10 সেন্ট বলছেন, তার মানে যদি আমরা টাকা হিসাব করি 6 টাকা বা 7 টাকা, হ্যাঁ এরকম। কিন্তু এটি হলো যখন এই নতুন এই যে পরিবেশগত যে বিষয়গুলো আসে তার আগে এটি করা। আচ্ছা, আমি একটু যেন আতিকের বক্তব্যের সাথে কিছুটা একমত এবং কিছুটা দ্বিমত। একমতটি হলো এটি ঠিক যে আমাদের উদ্যোক্তারা কিন্তু, আমি সবসময় প্রশংসা করি যে এত কিছুর ভিতরেও 80-র দশকের অনভিজ্ঞতার ভিতর দিয়ে কিন্তু তারা উঠে এসেছে, তারা টিকিয়ে রেখেছেন এবং এভাবে করেছেন। কিন্তু জিনিসটা হচ্ছে যে সেই জায়গা থেকে এখন আর উদ্যোক্তাদের দেখার সুযোগ নেই। এখন উদ্যোক্তাদের আমরা দেখতে চাই একটি আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে, ম্যাচিউরড সেক্টর, যেখানে আমাদের উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে সবচেয়ে উঁচু লেভেলে যারা প্রোডাক্ট দিচ্ছেন, এবং সেইখান থেকে আমরা দেখতে চাই। এবং সেই লেভেলের কমপ্লায়েন্স তার আছে কি নেই, এটিকে কিন্তু আর এখন তার অভিজ্ঞতা আছে কি নেই, আমার অজ্ঞতা কি অনজ্ঞতা, এই দিক থেকে দেখবার আসলে সুযোগ নেই। এবং সে কারণেই যে জিনিসগুলো বলা হলো যে কারখানা পর্যায়ে এই জিনিসগুলো তো আমরা জানতাম না, ঠিক মতো বলতে গেলে দেশীয় আইন কানুনগুলো যদি মানা হতো ঠিক মতো, তাহলে কিন্তু এগুলো দেখার কথা ছিল। এটি মালিক দেখবেন বা সরকারের প্রতিষ্ঠানের দেখার কথা ছিল, কেন দেখেননি এটি এবং সেখানে হয়েছে কিনা, নেগলিজেন্স হয়েছে কিনা, সেটি একটি ডিবেট। কিন্তু আসলে দেশের আইনগুলো মানলেও কিন্তু এই জিনিসগুলো কিন্তু হতে পারত নরমাল নিয়মে। সবশেষ যেটা বলি যে প্রায় এখন মনে হয় 21টা প্রতিষ্ঠান থেকে লাইসেন্স নিতে হয়, 19টা প্রতিষ্ঠান থেকে লাইসেন্স নিতে হয় তাদের, কিন্তু মানে পুরো ব্যাপারটা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সেখান থেকে ওনাদের দিক থেকে তাহলে যারা দিচ্ছেন তারা ঠিক মতো দেখছেন না। এটি যেমন আছে, আবার আমাদের দিক থেকে আমরা যেমন বলতে চাই যে দিচ্ছে বা না দিচ্ছে সেটির ভিতরে অনেক রকমের সমস্যা আমরা বলি। মালিক কেন এটি তার নিজের থেকে আগ্রহ নিয়ে কেন কমপ্লায়েন্ট একটি ফ্যাক্টরি করার চেষ্টা করছে? আমরা দুটো বিষয় যেটা বলছি, একটা হচ্ছে যে একটা খুব নগণ্য পরিমাণের কথা বললেন যে যেটা দিলেই এই উন্নয়নটা করা সম্ভব, আর ডক্টর সামিনা বলছিলেন যে অন্য যে বিষয়গুলো বেতন, তার আমি প্রথমে ডক্টর সামিনা থেকে আসছি, যে উনি বলেছেন যে উনি গিয়েছেন, আমি ধন্যবাদ জানাই আপনার শ্রমিকদের জন্য, আপনি গিয়েছেন, আপনি এখানে
আপনি গিয়ে আপনি বললেন যে লাঠি পেটাও আপনি খেয়েছেন, এটা আপনি খেয়েছেন কিনা একজন অবশ্য এটা জানি না, এটা অবশ্য আপনি জানার কথা তো, এটা পত্রপত্রিকায় এসেছে। আচ্ছা জানি কোনো গণমাধ্যমে আমরা দেখেছি, আপনি জেনেছেন, আমি হয়তো জানি না। আমরা যেহেতু আমাদের ব্যাপারটা হচ্ছে যে এখানে যেহেতু শ্রমিকরা যেহেতু অনশন করেছে, শ্রমিকদেরকে আপনারা জানেন যে একটু পিছিয়ে যদি আসেন, বারবার যেখানে বলছিলাম যে আমাদের বাংলাদেশের যারা করা হয় ব্যাংক এবং ক্লায়েন্টের ভিত্তিতেই কিন্তু বেসিক্যালি কাজগুলো করা হয়, এবং এখানে কোনো কর্পোরেট সিস্টেম এখন পর্যন্ত ডেভেলপ করা হয়নি। এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেখা গেছে যে কর্পোরেট সিস্টেম ডেভেলপ করে কোনো ফ্যাক্টরিকেও চালাতে এখন পর্যন্ত পারছে না, হয়তো হাতে গোনা একটা বা দুটো ফ্যাক্টরি। সুতরাং আমরা আসি যে আমরা এবারটা আপনি জানেন ঈদের আগে বিভিন্ন পত্রপত্রিকা এসেছে যে বাংলাদেশের এবারটা সবচেয়ে বড় আনরেস্ট হবে, প্রায় 1000 গার্মেন্টস ইন্ডাস্ট্রি বেতন দিতে পারবে না, এবং লাস্টের দিকে কমতে কমতে 700, তারপরে 300, তারপরে আসলো আমাদের কাছে এখনও সেই রিপোর্টটা আছে, ইন্টেলিজেন্সের রিপোর্টই আছে প্রায় 350 ফ্যাক্টরিতে বেতন দিতে পারবে না। আমরা বিজেএমই থেকে বিভিন্ন টিম গঠন সবসময় যেটা করি, আমরা টিম গঠন করি, এবং টিম গঠন করে আমরা প্রত্যেকটা ফ্যাক্টরিতে প্রত্যেকটা ওনারের সাথে আমরা কথা বলি, এবং কথা বলে আমরা নেগোসিয়েশন করি যে কোন জায়গাটা সমস্যা আছে। আমাদের এমন কোনো জায়গায় সেক্টরে যে সমস্যা নেই, আমাদের ব্যাংকের সমস্যা আছে, আমাদের বায়ারদের সমস্যা আছে, পেমেন্ট আসতে দেরি হয়েছে এরকম সমস্যা আছে, আমাদের শিপে জাহাজ উঠতেছে না এটাও সমস্যা আছে, সব দিক দিয়ে কিন্তু সমস্যা আমাদের আছে, বাট তারপরেও আমরা কাজটা করে যাচ্ছি। এখন উনি যেটা বলেছেন যে আমরা যখন দেখলাম করতে 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 গত আমার দিনগুলো 24 তারিখ হলো বৃহস্পতিবার, 24 তারিখে আমরা লাস্ট যখন কথা বললাম তোবার ম্যানেজমেন্টের সাথে কথা বললাম, এবং আরেকটা গ্রুপ রাখলাম যে তোবার যদি কোনো ফ্যাক্টরির মেশিন যদি বিক্রি করা যায়, ও যদি কোনো ল্যান্ড বিক্রি করা যায় তবুও আমরা করে দেবো। অর্থাৎ দুটো অপশন আমাদের কাছে ছিল, অপশন 1 ব্যাংকের থেকে টাকা আসবে, অপশন 2 যে আমাদেরকে তাদের মেশিন বিক্রি করতে হবে। আপনারা জানেন যে বিভিন্ন ফ্যাক্টরিগুলো যে আজকে কিন্তু কেউ বলছেন, একটা জিনিসটা জেনে নিই, এই যে পরিকল্পনাগুলো করছেন এটা কমিউনিকেটেড হয় শ্রমিকদের সাথে, বা তারা জানতে পারে যে এই প্রক্রিয়া আপনার ব্যবস্থা গ্রহণের প্রত্যেকটা শ্রমিক মানে তাদের পর্যন্ত তথ্যগুলো পৌঁছায়? জি পৌঁছায়, প্রত্যেকটা পৌঁছায়। মালিকের ছাড়ার ব্যাপারটাও কি অপশনে ছিল? আমি যখন কথা বলবো তখন আপনি যে কথা না বলেন কথা অসুবিধা হয়, আর তা নাহলে আপনার সাথে আমি পরে গিয়ে কথা বলতে পারি, তাহলে সুবিধা হবে। আপনি যেটা বলছিলেন কথা বলে কথা যদি হয় তাহলে হয়। আমরা যেটা বলছিলাম যে তথ্যগুলো আপনি বলছেন যে জানতো, আমরা সমস্ত তথ্য জানি, এবং কথা বলার পরে যখন দেখা যাচ্ছে যে আমরা কতগুলো ফ্যাক্টরিতে আমরা কাজ করতে যাব, সব প্রত্যেকটা ফ্যাক্টরিতে আমরা কাজ করতে 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 দেখলাম যে আপনারা জানেন যে লাস্টের 24 তারিখেও প্রায় 16টা ফ্যাক্টরিতে বেতন দিতে পারছিল না। আমরা তাদের মেশিন বিক্রি করার উদ্যোগ করলাম, আমরা তাদেরকে প্রেশার দিলাম, সব কিছু দিলাম, এবং এখানে আমরা কথা বলছি কার সাথে, তোবা গার্মেন্টসের তাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, কার সাথে, তার শাশুড়ির সাথে কথা বলছি, কার সাথে, তার ওয়াইফের সাথে। এখানে আমরা কিন্তু আর কোনো অপশন আমাদের কাছে ছিল না। শ্রমিকরা জানছেন না, শ্রমিকরা জানছেন, শ্রমিকরা বিজেপিতে আসতেছেন, শ্রমিকরা তো বিজেপিতে আসছেন তারা। মানে আতিক ভাই, আমি যোগাযোগ শাস্ত্রের ছাত্র, আমি একটু বুঝতে চাই যে আপনাদের থেকে গেছে মালিক পক্ষের কাছে, তার থেকে কারা গেছে? আমাদের কাছে গেছে তথ্যটা শ্রমিক পর্যন্ত গেছে, ফ্যাক্টরি জিএমরা যারা আছে ওরা গেছে, ফ্যাক্টরি পিএমরা পর্যন্ত জানে, লাইন চিফ পর্যন্ত জানে, সুপারভাইজার পর্যন্ত জানে, এবং আপনারা জানেন যে একটা এগ্রিমেন্ট সাইন হয়েছিল যে আমাদের শ্রমিকদের পক্ষ থেকেও আমাদের বিজেপির পক্ষ থেকেও এই ডিটেলসও আমরা কাজ করেছি, এবং কাজ করে লাস্টে যেটা বলা হলো, কারণ বেতন তো আর টাকাটা যে দিবে এটা তো শ্রমিকদেরকে দেবে না, টাকাটা তো দিবে তো হয় তার জমি বিক্রি করবে, মেশিন বিক্রি করবে, অথবা ব্যাংক থেকে টাকা দেওয়া হবে। 24 তারিখেও আমাদেরকে বলা হলো যে ব্যাংক থেকে টাকাটা দেওয়া হবে। 25 তারিখ ছিল শুক্রবার, 26 তারিখে বিকাল 4টার সময় আমাদেরকে বলা হলো যে না, ব্যাংক ফেলুর, ব্যাংক টাকা দিবে না, বিকজ ব্যাংক এবং ক্লায়েন্টের মাধ্যমে আপনারা যেহেতু সবাই আমরা জানি আমাদের দেশের যে ব্যবসার যে নেচার, শুধু আমাদের দেশে না, বিশ্বের অনেক দেশে আছে ক্লায়েন্টের দেখেই তারা ব্যাংক টাকা দেয়। ব্যাংক বললো যে না, আমরা আস্থা ফিল করছি না এই টাকাটা দেওয়ার জন্য। তখন আমাদের হলো 26 তারিখ বিকাল 4টা, ঈদ হচ্ছে, তারপরের দিন বন্ধ হয়ে গেল। সুতরাং এই যে আমাদের চেষ্টা যদি না থাকতো, তাহলে বিভিন্ন ইন্টেলিজেন্সের যে রিপোর্ট ছিল ওতে কিন্তু দেখা যেত যে লাস্টে 350 ফ্যাক্টরি কিন্তু দিতে পারতো না, যদিও সেটা ঘটেনি বলছেন। আমরা একটা বিরতিতে যাব, তো তার আগে অন্তত এটা বলা যায় যে তারপরেও পুরো বিষয়টা পরিবেশকে তো নিঃসন্দেহে প্রভাবিত করে না, এটা তো বলতে হবে। বিরতি থেকে ফিরে আমাকে আপনি দিবেন, আমি কথা বলবো। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে আবার ফিরছি।
আমরা আলোচনা করছিলাম নিরাপদ পরিবেশ নিয়ে, যেখানে আপনি রেখেছিলেন একটু যদি সংক্ষেপে বলেন আবার ফিরবো আপনার কাছে। সুতরাং আরেকটা যেটা আমরা যেটা শুনলাম, দেখেন ওনারা কেউ বলছিলেন যে সবাই প্রত্যাখ্যান করেছে 6 তারিখে যে আমরা যে ওপেন করেছি বেতন দেওয়ার জন্য, 6 তারিখে সবাই প্রত্যাখ্যান করলেন, 7 তারিখে আবার দেখলাম যে বিকালবেলার দিকে সবাই আবার আসলেন। শ্রমিকরা যদি প্রত্যাখ্যানই করেন, টাকা তারা নেবেন না, বিজেপিতে যে টাকা দেওয়া হয়েছে, তাহলে হঠাৎ আমরা দেখলাম যে ভিতর থেকে দরজা খুলে দেওয়ার পরে সবাই কিন্তু প্রত্যাখ্যান করলে কেউ কিন্তু আসতেন না, কিন্তু এখানে কিন্তু সমস্ত শ্রমিক ভাই বোনরা সবাই উৎসাহের সাথে এরা আসলেন এবং এসে প্রত্যেকে টাকা নিলেন। এবং আপনি জানেন শুধু 20 জন শ্রমিক ভাই বোন এখন পর্যন্ত আসেনি। সুতরাং এটাকে তাহলে কি হলো? তাহলে ওদেরকে আটকে রাখা হলো, কেউ টাকা নিতে আসবে না, আবার সবাই টাকা নিতে আসলো। 6 তারিখে 11টা 12টা পর্যন্ত কেউ টাকা নিতে আসে নাই, 6 তারিখে বিকালবেলা থেকে টাকা নিতে আসলো, সবাই স্বতঃস্ফূর্তভাবে এবং আজকে যেটা দিলাম আমরা, আজকে কিন্তু সবাই এসছে, সকালবেলা দুপুরবেলা থেকে সবাই এসছে। এবং আজকের রিপোর্ট পর্যন্ত 34 জন ছাড়া আর বাকি 1417 জন সবাই নিয়েছে। সেই দিন 1475 জন জায়গায় 20 জন বাদ দিয়ে সব 1475 জন নিয়েছে। আর একটি ছোট কথা বলতে চাই আমরা, যে উনি বলেছেন যে উনি শুনেছেন যে 5000 টাকার নিচে অনেক শ্রমিকরা পেয়েছে, কিন্তু আমি বলতে চাই কোনো শ্রমিক ভাই বোনরা যারা আছেন, যারা 7 গ্রেডে থাকেন, প্রত্যেকে কিন্তু 5300 টাকার নিচে তারা কাজ করবে না। কারণ 5300 টাকা যে আমি যদি 5300 টাকার নিচে যদি দিই, যদি তাহলে সেটা শ্রমিক রাখতে পারবে না। আমরা শ্রমিক রাখার জন্য আমরা আবার ফিরবো আপনার কাছে। আমরা চাবো যে যত ভালোই হোক টাকা আমরা বেশি দিয়ে শ্রমিক রাখতে চাবো আমরা। নিশ্চয়ই সামিনা যে কথা উনি বলছিলেন, এবং নিশ্চয়ই। মানে আমরা তোবার নিয়ে একদম সুস্পষ্ট ওইটা নিয়ে আমরা আলোচনা করছি না, সামগ্রিক নিয়ে আলোচনা করছি, যেহেতু সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গক্রমে আসছে। আপনি যদি মন্তব্য করতে হ্যাঁ, মানে আমি আসলে এই বিষয়ে মন্তব্য করতেই হবে, যেহেতু মানে বিষয়টা এরকম যে 6 তারিখে আসছিলেন না, নিরাপদ কর্মপরিবেশের মধ্যে আমরা থাকবো। মানে কেন 6 তারিখে আসলেন না কিন্তু 7 তারিখে সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে আসলেন, এটা শুনতে মানে বললেন। আমি আপনার সাথেও এই যে স্টাডিটির কথা উল্লেখ করছি, সেই স্টাডিটির সময় আপনার সাথেও আপনার ইন্টারভিউ আমরা নিয়েছি। আপনি খুবই সজ্জন মানুষ, নিশ্চয়ই খুবই বুদ্ধিমান মানুষও, কিন্তু আমরা যেটা দেখলাম সেটা তো মানে গণমাধ্যমেই দেখলাম যে 7 তারিখে পুলিশ লাঠিপেটা করে এই নারী শ্রমিক লাঠিপেটা নিয়ে আসছে বিজেপিতে উপর থেকে নামালে। হ্যাঁ, তারপরে এখন যারা 10 দিন ধরে আমার কথাটা খুব স্বাভাবিক, আমার কথাটা হচ্ছে এই যে বেতন, এটা তো তাদের অধিকার, তাই না? তাদের প্রাপ্য বেতন, এই বেতনটি তো তারা নেবেনি, কেন নেবেন না? এটা তো তাদের প্রাপ্য অধিকার। কিন্তু সেই বেতনটা পাওয়া নিয়ে তাদের 10 দিন অনশন করতে হলো। অনশনের শেষে আপনি বললেন ভেতর থেকে তালা লাগানো ছিল, অনেক কিছু বললেন, কিন্তু আমি যখন আসলে ওই মানে সিনে ছিলাম, আমি যখন গিয়েছিলাম উপরে ওঠার পারমিশন চেয়েছিলাম অ্যাজ এ রিসার্চার, তখন কিন্তু আমি দেখেছি দরজা খোলা, কিন্তু পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছে না। ভেতর থেকে বেরিয়ে আসতে চাইলে যে কেউ বেরিয়ে আসতে পারেন, এটা পুলিশ আমাদের নিজে বললেন আমার সামনে। ওই তখন বেলা 2টা 6 তারিখের কথা বলছি। তারপরে তার মানে কাউকে কিন্তু বের হতে বাধা দেওয়ার জায়গাটা আমি নিজে দেখিনি, আমি ওখানে যতক্ষণ ছিলাম। আর তারপর 7 তারিখের ঘটনা আমরা সবাই টেলিভিশনে দেখেছি। আমাকে দেখতে হচ্ছে টেলিভিশনে, কারণ আমাকে তো ততক্ষণে মাঠটার খেয়ে হসপিটাল ঘুরে বাড়িতে আসতে হয়েছে। সুতরাং ওই জায়গায় যারা তার যে অধিকার, সেই অধিকারটা হচ্ছে কর্মপরিবেশের তো ন্যূনতম অধিকার। আপনি কেন কাজ করেন? আপনি বিনিময়ে সেই টাকাটা ঘরে নিয়ে যাবেন এবং সেটা আপনার প্রধান আয়ের জায়গা। আপনি যদি সেই জায়গাটাই না পান, তারপরে সেটা নিয়ে আপনি যখন আন্দোলন কিন্তু তারা করতে চায়নি। অনেক দিন নানান রকম কিছু হয়েছে, এর মধ্যে একেবারে শেষ পর্যায়ে গিয়ে ওই জায়গাটাতে যেতে হয়েছে। সুতরাং সেটা আমার যেটা মনে হয়েছে যে বিজিএমইএ-কে আমি যেভাবে দেখি যে সেটা একটা মালিকদের সংগঠন, কিন্তু এই সেক্টরকে বা যে কোনো সেক্টরের ক্ষেত্রেই মালিক যদি শ্রমিকের স্বার্থকে না দেখে, তাহলে তো শ্রমিক আসলে প্রোটেস্টের দিকে যাবেই। কারণ আপনি যদি আমরা যদি সেই আবার একটু নিরাপদ কর্মপরিবেশের দিকে আসি, ওই প্রসঙ্গে একটু ওনাকে দিই যে মালিক শ্রমিক সম্পর্কের কথা বলছেন, একটা কথা বলে আপনাকে আমি দিতে চাই। সেই কথাটা হচ্ছে, ধরেন যদি সিম্পলি বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী যে আপনি যদি আপনার যে যত টাকা এক্সপোর্ট করেন সেই প্রতি ডলারের only 1%, যতটা আমার মনে হচ্ছে হিসাবটা 1 সেন্ট, আপনার ডলারে 1 সেন্ট যদি আপনি শ্রমিক কল্যাণ তহবিল বানান, তাহলেই কিন্তু আপনার 4 কোটি টাকা জোগাড় করতে এত ব্যাংক, এত ইন্স্যুরেন্স কোম্পানি, এত বিক্রি, পরিমাণের কথা বলছে। শ্রমিক কল্যাণের কথা বলেছেন, আপনারা একটা বুঝতে হবে আপনাদেরকে যে বিজিএমই একটি নন অর্গানাইজেশন। এখানে আমরা কোনো শ্রমিক বলেন, আমরা মালিক বলেন,
সবারই কিন্তু স্বার্থ আমাদের সংরক্ষণ করতে হয়, কিন্তু কোনো মালিকের বেতন দেওয়ার দায়িত্ব কিন্তু বিজিএমের না। এটা বিজিএম যদি নিতে যদি হয় তাহলে আমাদের 26,000 কোটি টাকা লাগবে বছরে এই বেতন বোনাস দেওয়ার জন্য, সেটা দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না। কিন্তু এটাই বাস্তবতা। আমি বলি আপনাকে, আমাদের বিজিএমতে একটা কনসিলিয়েশন কাম আরবিট্রেশন সেল আছে, যেটা আপনার সবাই জানা দরকার। আমরা এখন পর্যন্ত 8,492টা কেস আমরা করেছি, এর মধ্যে রিজলভ করেছি 7,672টি এবং 32,827 জন শ্রমিক ভাই বোনেতে উপকৃত হয়েছে এবং তাদেরকে দেওয়া হয়েছে এখন পর্যন্ত 11,17,50,699 টাকা। তো এটা কেন এসছে? কারণ আমাদের শ্রমিক ভাই বোনরাও চায় যে কোনো ঝামেলা যদি হয় ওরা কিন্তু কোর্টে যেতে চান না। ওরা স্বাভাবিক, আপনি জানেন আমাদের দেশে কোর্টের যে অবস্থা, যদি বিচার যদি চায় 10 বছর 15 বছর বিচার হবে না, এবং ওরা স্বতঃস্ফূর্তভাবে তারা প্রত্যেক শনিবার দিন তারা আসে এবং বিজিএমই যে কনসালটেশন কাম আরবিট্রেশন সেল আছে এখানে তারা আসে এবং এখানে থেকে কিন্তু কাজগুলো তারা হচ্ছে। দেখুন আজকে কিন্তু কেউ কিন্তু আপনারা বলেননি যে বাংলাদেশের পেপারে ইন্টেলিজেন্স সবখানে আছে যে ফ্যাক্টরি বেতন দিতে পারবে না। শুধু একটি ফ্যাক্টরি বেতন দিতে পারেনি 3,652টা চালু ফ্যাক্টরির মধ্যে 44 লক্ষ শ্রমিকের মধ্যে 1400। আমি এখানে এই কথাটা না বললেই হচ্ছে না যে সেক্ষেত্রে আমরা তো এটা সংখ্যাতাত্ত্বিকভাবে কেন দেখবো, এটা একটা কোয়ালিটিটিভ ব্যাপার। একটা না পারলেও সেটা গুরুত্বপূর্ণ। আমরা তো একটা না পারলে আপনার ইমেজের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের তো কোনো ইমেজ নাই। আপনার সেক্টরের ইমেজের জন্য সেক্টর বিজিএমইর সেক্টরে কোনো ইমেজ নাই। বিজিএমই সেক্টর, বিজিএমই দেশের জন্য কোনো কিছুই করে না। বিজিএমই বলতে হবে বিজিএমই 44 লক্ষ শ্রমিকের যেটা আছে, আমরা জিডিপিতে কোনো গ্রোথ রাখি না, আমরা শ্রমিকদের কোনো বেতন দিই না। আমরা শ্রমিকদের কোনো বেতন দিই না, আমরা জিডিপিতে কোনো বিজিএমই যারা আছে বিজিএমইর একটা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই সেক্টরটি একটি বিরাট বড় বোঝা, কারণ এই সেক্টর আমার মনে হয় যে আপনাদের কথাবার্তা বলে ডক্টর মোয়াজ্জেম এটা আতিক ভাইয়ের এটা আতিক ভাইয়ের আবেগের কথা, হয়তো দুঃখ থেকে বলছেন। দুঃখ না, এটা বাস্তবতা। কারণ আমরা যখন 6 তারিখ এবং 7 তারিখে বেতন দেওয়ার পরেও 8 তারিখে যখন পুরো পোশাক ফ্যাক্টরিতে যখন ধর্মঘট ডাকা হয় তখন আমরা একটু ডক্টর মোয়াজ্জেমের কাছে শুনি। সবাই যখন বলা হয় রাউন্ড টেবিলে যে আমরা কোন শ্রমিকদের স্বার্থ করি না, আমরা আসতেই পারে কথা। আমার মনে হয় একটা দিন আসবে, আমরা একটা ট্রাই করি না কেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে কত তাড়াতাড়ি, কারণ এটা বোঝা হয়ে দাঁড়াইছে। তো আচ্ছা আমার মানে এইবার আতিক ভাইকে আমি থামাচ্ছি। ডক্টর মোয়াজ্জেম আপনার কাছে যাবার আগে আমরা বলি দর্শকদের, আমরা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতের একটাকে মনে করি, এটা গুরুত্ব খাত, তার প্রতিশ্রুতিকে আমরা মূল্য দিই এবং তার যে অবদান জাতীয় অর্থনীতি এবং আমাদের উন্নয়নে দ্বিমত। ডক্টর মোয়াজ্জেমের কাছে যাবার আগে একটু ফেসবুকে দু একটা মন্তব্য যেটা সবার জন্যই আকর্ষণীয় হতে পারে। একজন এরকম বলছেন যে বিষয়টা নিয়ে, ওনার নাম মান্না, বিষয়টা নিয়ে বলা যতটা সহজ তা বাস্তবায়ন ততই কঠিন। উনি কর্মপরিবেশের প্রসঙ্গে আছেন। এটা বাস্তবায়ন করতে হলে মালিক পক্ষকেই এগিয়ে আসতে হবে। আবার একই সাথে মোহাম্মদ আল রিয়াজ তিনি একটু হতাশা ব্যক্ত করে এরকমভাবে বলেছেন সব কি চাইলেই পাওয়া সম্ভব। জি, কর্মপরিবেশ নিয়ে আমি জনাব আতিকের একটা মন্তব্য উনি হয়তো হালকাভাবে বলেছেন, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য। ইনফ্যাক্ট তুবা গার্মেন্টস থেকে বেরিয়ে এসছে। সেটি হলো পোশাক খাতে যে আসলে কোনো ধরনের কর্পোরেট কালচার গড়ে ওঠেনি, উনি আসলে প্রকারান্তরে স্বীকারও করেছেন যে কর্পোরেট গড়ে ওঠেনি, কিন্তু এটি যে কত দরকার সেটির একটি বাস্তব উদাহরণ হচ্ছে তুবা গার্মেন্টসের ব্যাপারটি। উনি বলছেন যে উনি কথা বলেছেন মালিকের স্ত্রীর সাথে, শাশুড়ির সাথে। আসলে তা না, উনি কথা বলেছিলেন ওনারা চেয়ারম্যানের সাথে এবং এক্সিকিউটিভ ডিরেক্টরের সাথে। কেননা শাশুড়ি হচ্ছেন চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছেন তার স্ত্রী, এবং তার মাধ্যমে কিন্তু এই কারখানার কোনো সমাধান করা যায়নি। তার কারণ হলো যে এই কারখানায় যে অ্যাসেট, এই অ্যাসেটের সমস্ত কিছু দায় দায়িত্ব যেটি জানা যায় সেটি হচ্ছে সবই নাকি জনাব দেলোয়ারের নামে, এবং ওনাকে অন্তর্বর্তীকালীন জামিন না দিলে এইগুলো করা যাবে না। একটি কর্পোরেট কালচারে কিন্তু এই জিনিসটি হবার কিন্তু কোনো সুযোগ নেই। এখানে যদি সেরকম একটি সিস্টেম যদি ডেভেলপ করতো তাহলে কিন্তু একজনকে বন্দী আছেন কি না আছেন তার সাথে কিন্তু এই শ্রমিকের বেতন দেয়া না দেওয়ার বিষয়টি কিন্তু কর্পোরেট স্ট্রাকচার হলে এটা ভালো হতো অবশ্যই। মানে এখানে আবার একটু ওই লেবার সার্ভের প্রতিবেদন থেকে বলি, যেমন ওনার বেতন বৃদ্ধি, সন্তোষজনক কর্মঘণ্টা ইত্যাদি অনেক কথা, তাহলে এগুলো কি সমাধান করা যেত তখন কর্মপরিবেশের উন্নয়নে? এটি ধীরে এগুলোর একটার পর একটা এখান থেকে আরো বেটার ওয়েতে সেটি সমাধান করা যেত। তা না হয়ে এখন পর্যন্ত আমাদের এখানে হয়েছে কি এক ধরনের প্রোপ্রাইটারশিপ চলছে।
আমরা কিন্তু বলছি যে কারখানাতে চেয়ারম্যান আছেন, এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন, আমরা গ্রুপ হয়ে গেছি, কিন্তু যখন ভিতরে দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে না, স্ট্রাকচারালি কিন্তু আমরা এখনো গার্মেন্টস সেক্টরটা কিন্তু কর্পোরেটাইজ করতে পারিনি। এমনকি দেখেন কারখানায় ঈদের আগে কখন বেতন হবে, এই বেতন নিয়ে কিন্তু গলদঘর্ম থাকতে হচ্ছে, কিন্তু বিজিএমই এর সর্বোচ্চ পর্যায়ে ওনাদেরকেও টেনশনে থাকতে হয়। তার কারণ হচ্ছে ওনারাও একটি নির্দিষ্ট সময়কাল বেঁধে দিতে পারছেন না যে ঈদের বা ফেস্টিভ্যালের আগে কখন আসলে কোন পূর্ণাঙ্গভাবে বেতন হবে। যদিও জনাব আতিক বলছেন যে কারখানা পর্যায়ে কোনো সমস্যা ছিল না তুবা গার্মেন্টস ছাড়া, কিন্তু যতটুকু পত্রিকা মারফত এসছে সব কারখানাতে কিন্তু বোনাস পুরোটা দিতে পারেনি, কোনো কোনো জায়গায় বেতনও যতটুকু দিতে চেয়েছিল সেটুকু দিতে পারেনি, কোনো কোনো জায়গায় ওভারটাইমও বাকি রয়েছে, ফলে বিভিন্ন রকমের কিন্তু কম বেশি সমস্যা কিন্তু সেখানে কিন্তু ছিল। আমরা বিরতিতে যাব, আমরা তারপর আবার ফিরবো, তবে একই সঙ্গে আমার মনে হয় যে আমরা বিরতির পরে আপনাকে দিব। আমার মনে হয় যে তার আগে আমরা এটুকু অন্তত বিরতি যাওয়ার আগে বলবো যে তারপর বিজেএমই চেষ্টা করেছে, অন্তত আমরা যেটুকু এক্সপ্রেসলি দেখেছি যে না এটা একেবারেই বিজেপি কোনো চেষ্টা করে নাই। আমরা একটা বিরতি থেকে আমরা বিরতি থেকে মানুষের সামনে বিজেপি কোনো চেষ্টা করে নাই। দর্শক, আমরা অনুষ্ঠানের এরপর যে আবারও নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 24 ঘন্টা। আমরা আলোচনা করছিলাম চাই নিরাপদ কর্মপরিবেশ। আপনি যেটা বলতে চাচ্ছিলাম যে কর্পোরেট সিস্টেম কিন্তু আমরাও চালু করতে চেয়েছি, কয়েকটা ফ্যাক্টরিতে কিন্তু কর্পোরেট সিস্টেম চালু হয়েছিল, কিন্তু যখন দেখা যায় তোপের মুখে যখন 15,000 10,000 শ্রমিক যখন বলে যে আমরা মালিককেই চাই, আমরা কোনো কর্পোরেট সিইও বা কাউকে আমরা চাই না, অনেকগুলো ফ্যাক্টরিতে হয়েছে, বিশেষ করে বড় বড় ফ্যাক্টরিগুলো, স্টেট অফ দ্য আর্ট যে ফ্যাক্টরিগুলো আছে না বললে নয়, যেরকম কয়েকটা ফ্যাক্টরিতে হয়েছে, আসলে নামগুলো আমি বললামই না। সুতরাং এখানে সিস্টেমটা ডেভেলপ করতে পারি নাই আমরা, আসলে সময় না, শ্রমিক ভাই বোনেরা যারা আছে কর্পোরেট সিস্টেম হয়তো আপনার কোনো বিভিন্ন অফিস আদালতে হয়, কিন্তু যেখানে হ্যান্ডেল করা হয় একটা ফ্যাক্টরিতে শ্রমিক সংখ্যা 30,000, যেখানে শ্রমিক সংখ্যা 5,000, যেখানে শ্রমিক 10,000, ওখানে শ্রমিকরা চায় না, মালিককে কথা বলতে হবে। এবং তোবা গ্রুপে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, 8ই জুন তারিখের পর থেকে তারা এখন অবধি পর্যন্ত একটি পিসও তার প্রোডাকশন করেনি। তোবা গ্রুপের মালিক যেহেতু জেলে ছিল, 8ই জুনে শ্রমিকরা মে মাসে কাজ করেছে, যখনই জুন মাসের 8 তারিখ আসছে তখন তারা বলেছে আমাদেরকে বেতন দিতে হবে মে মাসে। অবশ্যই তারা বলতেই পারে, এটাকে বলাটাই হচ্ছে তাদের জন্য সবচেয়ে বেশি স্বাভাবিক ব্যাপার, কিন্তু মালিক আমরা কি স্বাভাবিক বলে একেবারে তাদের উপরে দোষ দেব? না না না, আমি কি বলছি, মে মাসের বেতন তারা জুন মাসে চাবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, আমি তো দোষ দিচ্ছি না, তাদেরকে আমি বলছি এটাতে। কিন্তু 8 তারিখে যখন মালিক যখন জেলে যখন চলে গেল, তারপর থেকে শ্রমিকরাই বললেন যে আমাদের মালিক যেহেতু জেলে আছে, আমাদের বেতনটা কে দিবে? তখন তাদের চেয়ারম্যান যিনি, তার স্ত্রী, তাদের এমডি, তাদের শাশুড়ি, ওনার ভিতরকে তারা বলছে তোমরা কাজ করো, কারণ ওরা কাজ তো নিয়ে আসছিলেন, সাবকন্ট্রাক্টর নিয়ে আসছিলেন, কিন্তু এফেক্টিভ কেউ বলছে না আমাদের বেতন দিতে হবে তারপরে। সুতরাং আপনি দেখুন 8ই জুন তারিখের পর থেকে এখন পর্যন্ত তারা একটা পিসও প্রোডাকশন হয় নাই, কিন্তু আমরা আজকে জুন মাসেরও বেতন দেওয়া হলো, জুলাই মাসেরও বেতন দেওয়া হলো। এটা হচ্ছে কর্পোরেট সিস্টেমে চালানোর চেষ্টা করি, আসলে চালানো যায় না। অন্য সেক্টরগুলোর কি অবস্থা? আপনি বিজেএমির প্রধান হিসাবে নিঃসন্দেহে এটা অন্যান্য সেক্টরগুলোরও খবর রাখেন। আমরা তো এবার হয়তো যেভাবে আলোচনাটা আমাদের গার্মেন্টসের দিকে চলে গেছে, নির্দিষ্ট সময়, খুব মজেম ভাই খুব ভালো কথা বলেছে, আমরাও চাই একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার জন্য, কিন্তু আমাদের এক্সপোর্ট যেটা হয়, আমাদের এক্সপোর্টে কোনো নির্দিষ্ট সময় নাই। আজকে আমার এক্সপোর্ট হতো, দেখা গেছে যে 10 জুনে, যে যার এক্সপোর্ট আমাদের 10 জুলাইতে হয়, আমি কিন্তু ডকুমেন্টস নেগোসিয়েশন সব কিছু করতে করতে কিন্তু 15 থেকে 20 দিন চলে যাবে। আর যার এক্সপোর্ট হবে হলো 20 জুলাইতে, সে পারছে না। অনেকে যে পারবে, কারণ অনেকে নির্দিষ্ট আমরা ক্যালেন্ডারই আছে আমাদের যে আমাদের বেতন ওই সময় দিতে হবে, কিন্তু এরকম হাতে গোনা ফ্যাক্টরি আছে, সমস্ত ফ্যাক্টরি যেটা আছে ক্যালেন্ডার মতন চলতে যে পারবে, এটা আমরা চেষ্টা করছি বারবার একটা সময় বেঁধে দেওয়ার জন্য, একটা অবশ্যই আসার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করি, আশা করি অবস্থার উন্নতি হবে। দ্বিতীয় যে আপনি যে সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমাদের সেক্টর কিন্তু একটি সেক্টরের উপরে কিন্তু দাঁড়ানো। গতবার আমরা দেখেছি 2 বছর আগে ছিল 79% এক্সপোর্ট ছিল পোশাক খাত থেকে, আমাদের রপ্তানির মূল আয়ের অংশ, কিন্তু এবারটা হয়েছে আপনি দেখেছেন যে 81.34%। নেক্সট বাজেটও কিন্তু এটা হয়েছে 82%-এর মতন। সুতরাং একটি সেক্টরের উপর, অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বিজে আমি বলছি, একটি সেক্টরের উপরে দিয়ে পুরো দেশ কিন্তু কোনোদিন ভালো থাকতে পারবে না। আমরা মনে করি আমাদের চামড়া শিল্প আছে, আমাদের ওষুধ শিল্প আছে, অনেক সেক্টরে আছে,
তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই সেক্টরে একটা সাবস্টিটিউট হওয়া দরকার। আপনি 82% একটা সেক্টরের উপরে, সেখানেও সেই কর্মপরিবেশের আলোচনা থাকবে, সেখানে সেই কর্মপরিবেশ আলোচনা থাকবে। সেখানে আপনার পৃথিবীর কোথাও 44 লক্ষ শ্রমিক একটি সেক্টরে আমরা কাজ ডক্টর করে না, মোয়াজ্জেমের যেটা কাছে হচ্ছে আসলে ডক্টর garments মোয়াজ্জেম industry। ওই কথা যাবার আগে যেটা উনি অন্যান্য খাতের কথা বলছিলেন যে শুধু তো আর গার্মেন্টস না, আমাদের আরো অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে সম্ভাবনাময়, যে খাতের উনি প্রতিনিধিত্ব করেন সেখানে বিশ্বব্যাংকের রিপোর্টে এই কর্মপরিবেশ প্রসঙ্গে বলছে যে উৎপাদনকারী, সরকার ও বিদেশি ক্রেতা সবারই দায়বদ্ধতার কথা বলা হয়েছে সামগ্রিক কর্মপরিবেশ। না, এটি যৌক্তিক যে শুধু গার্মেন্টস, আপনি অন্যান্য খাতগুলোকেও যদি মিলে যে কোনো উৎপাদন চেইনে যেখানে উৎপাদন প্রক্রিয়ার নিয়ম নীতিগুলো শুধুমাত্র দেশীয় আইন না, এটি ক্রেতাদের যে নিজস্ব যে কোড অফ কন্ডাক্ট সেটির ভিতর দিয়ে চালিত হয়। অবশ্য ক্রেতাদের কোড অফ কন্ডাক্টটি দেশীয় লয়ের সাথে মিলিয়ে স্ট্যান্ডার্ডাইজ করা থাকে। সুতরাং সেদিক থেকে দায়ভার যদি আমরা পুরোপুরি যদি বলি যে হ্যাঁ এটি মালিকদেরই দায়িত্ব, আসলে ঘুরিয়ে বলা হয় এ কারণেই যে মালিকদের সাথে যেহেতু বায়ারদের সবসময় একটা যোগসূত্র থাকে এবং বায়াররা যেহেতু বলে থাকেন বলছি এই কারণে বলে থাকেন যে তারা রেগুলার অডিট করছেন, থার্ড পার্টি অডিট, সোশ্যাল অডিট, ফার্স্ট পার্টি অডিট করছেন। সুতরাং এদিক থেকে আমরা বলে থাকি যে হ্যাঁ ফ্যাক্টরিগুলো রেসপন্সিবিলিটির দিক থেকে প্রথমত উদ্যোক্তা এবং একই সাথে বায়ারদের দায়িত্ব থাকে। কিন্তু সেদিক থেকে আমরা অবশ্যই বলবো যে এখানে সরকারের দায়িত্ব রয়েছে, কিন্তু যেহেতু আমরা জানি যে আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে সরকার এখনও সাফিসিয়েন্টলি তার মনিটরিং ইনস্ট্রুমেন্টস গড়ে তুলতে পারেনি। ফলে এদিক থেকে যেটি চাওয়া হয় যে ঠিক আছে অ্যাসোসিয়েশন পর্যায় থেকে তার নিজের স্বার্থেই এই জিনিসগুলো দেখভাল করার তার নিজের একটা তাগিদ থাকবে। কেননা এই কারখানায় যে কোনো ধরনের একটা শ্রমিক অসন্তোষ হলে, শ্রমিকের একটা বড় দুর্ঘটনা হলে এটি উল্টো আবার ফিরে আসে তাদের কাছে, উদ্যোক্তার কাছেই ফিরে আসে। সুতরাং নিজের তাগিদেই তারা চাইবেন যে একটা স্ট্যান্ডার্ড তারা যাতে মেনটেন করে। তারা যে করেন না তারা, কিন্তু তারা যেটি করেন অনেক সময় সেটি ত্রুটিপূর্ণ থাকে। ফলে তাদের কাছেও কিন্তু তারাও কিন্তু কমপ্লায়েন্স মেনটেন করার জন্য একটি শিট টিক চিহ্ন দিয়ে ফ্যাক্টরিতে যান, সেখান থেকে কিন্তু ডেটা নিয়ে আসেন, কারখানাতে বেতন দেওয়া হচ্ছে কিনা সেটিও তারা মনোযোগ রাখেন। কিন্তু কথা হচ্ছে সিস্টেমটি এখনো আসলে পর্যাপ্তভাবে এটা শুধু গার্মেন্টস, অন্য সেক্টরের ক্ষেত্রে আপনি একই কথা বলবেন এই জায়গাটি কর্মপরিবেশ এই বিষয়টা একই রকম। সমস্যাটি হচ্ছে যে গার্মেন্টসের সাথে অন্য খাতের তুলনা করাটা খুবই ডিফিকাল্ট। এবং যেটি আসলো 44 লক্ষ শ্রমিক একটি খাতে, তার সাথে যখন আরেকটি খাতকে তুলনা করতে যাবেন একেবারে তুলনীয় অবস্থায় নেই। কিন্তু তারপরেও আমি যদি বলি ভালো কিছু কর্মপরিবেশের দিক থেকে যদি বলি তাহলে বলবো যে শ্রমিকদের অধিকারের বিষয়গুলোও কিন্তু অন্যান্য অনেক খাতে বেশ ভালোভাবে দেখা হয়। অনেক দুর্বল খাতেও কিন্তু শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার ভালো অধিকার রয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর, জুট সেক্টর, যেখানে কিন্তু খুব এখনও ফার্মাসিউটিক্যাল এগিয়েছে, জুট সেক্টর অবস্থা অত ভালো না, কিন্তু সেখানে কিন্তু তারা ট্রেড ইউনিয়ন করতে পারছে বা তাদের অধিকার বজায় রাখতে পারছে। এখানে কিন্তু আমরা ট্রেড ইউনিয়নে কিন্তু অতটা এখনো আমরা কিন্তু পুরোপুরি যে উঠতে পারি। সবশেষ একটি কথা বলি, ডাইভার্সিফিকেশনের কথা জনাব আতিক ইঙ্গিত করলেন যে হ্যাঁ গার্মেন্টসের বাইরে অন্য খাতে, আমি তো বলবো যে সেই দায়িত্বটিও কিন্তু এই গার্মেন্টস উদ্যোক্তাদেরই নিতে হবে। তার কারণ হচ্ছে দীর্ঘদিন কাজ করার ফলে তাদের যে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, তাদের যে বিজনেস লিঙ্কেজ গড়ে উঠেছে দেশে এবং দেশের বাইরে, তাদের যে পরিমাণ ক্যাপিটাল ডেভেলপ করেছে, তাদের উচিত এখন গার্মেন্টসের সাথে লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ইন্ডাস্ট্রিতে যেটিতে তারা যাচ্ছেন, আমরা চাইবো যেটা আরো বিস্তৃতভাবে আমরা আসবো। আমরা একটু ডক্টর সামিনার কাছে যাই। এই কথাগুলো যখন উনি বলছিলেন যে শ্রমিকদের এই যে গ্রিভিয়েন্স জানানোর জায়গা, তাদের বার্গেন করবার যে ক্ষমতা, তার সাথে এইটা একটু মিলিয়ে বলছি যে আপনি আমাদের একমাত্র নারী অতিথি দেখেই বলছি না কথাটা, যেমন মাতৃকালীন ছুটির প্রসঙ্গ আসছে বিভিন্ন সার্ভেতে, এটা কর্মপরিবেশের খুব গুরুত্বপূর্ণ বিষয়। চাকরির অনিশ্চয়তার কথা আসছে, যৌন হয়রানির প্রসঙ্গ আসছে। এটা আমরা নির্দিষ্ট কোনো খাতের ক্ষেত্রে বলছি না, সামগ্রিকভাবে এই বিষয়গুলো কিভাবে আমরা এখন অ্যাড্রেস করব বা এই অবস্থা থেকে বেরিয়ে আসবো, এটা তো কর্মপরিবেশের খুবই গুরুত্বপূর্ণ। এবং যেটা আমি বলছিলাম একদম শুরুর দিকে, কর্মতুষ্টির ব্যাপারটা, যেখানে আমরা দেখেছি যে এই খাতে হয়তো 50 ভাগের বেশি এখনো কর্মতুষ্টি প্রকাশ করেন নাই। এবং যৌন হয়রানির ক্ষেত্রেও পাওয়া যাচ্ছে প্রচুর বিভিন্ন সার্ভেতে বিভিন্ন রকম মতামত। আর অন্যান্য খাতের ক্ষেত্রে আমরা দেখেছি যে যৌন হয়রানির ক্ষেত্রে যেটা মোয়াজ্জেম ভাইও বললেন যে যেহেতু অন্য অনেক খাতেই ট্রেড ইউনিয়নের সুযোগটা আছে, এখানে আতিক সাহেবরা ওনারা বলেন এবং মালিকদের কাছ থেকেই শোনা যে এখানেও তারা ট্রেড ইউনিয়ন নামে যাকে বলছেন পার্টিসিপেটরি কমিটি, কিন্তু সেই ক্ষেত্রে আবার দেখা গেছে যে আমাদের সার্ভে থেকে উঠে আসছে এই পার্টিসিপেটরি কমিটিকে খুব একটা গুরুত্ব নেই বলে ভাবছেন। অন্য শিল্প খাতে যেখানে আছে এই বার্গেন বডি, সেখানে কি অবস্থা ভালো? সেখানে কি একটু পরিবেশ ভালো বলছেন? কর্মপরিবেশ এই
অন্তত যৌন হয়রানির ক্ষেত্রে ডেফিনেটলি লেদার সেক্টরও রয়েছে, ডেফিনেটলি এখানকার থেকে ভালো। এবং এখানে যে মাতৃকালীন ছুটির যেটা বলছিলাম সেটা এখানে আরেকটি যেটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমি যেহেতু পার্টিসিপেটরি কমিটির কথা বলছি এবং সেই পার্টিসিপেটরি কমিটিকে 66% অফ দ্য স্যাম্পল বলছে যে এটা খুব একটা তার জন্য গুরুত্ব বহন করে না, কোনো কাজে লাগে না। তার মানে এই যে রিড্রেস মানে বলছেন যে এটা থাকা বা না থাকাই খুব একটা কিছু পরিবর্তন এই যে মানে ট্রেড ইউনিয়ন নামে যা চালু আছে বা যা চলছে সেটার দিক থেকে। আর মানে অন্যান্য খাতের ক্ষেত্রে আমরা জানি কিছু খাত রয়েছে যেটা খুবই ঝুঁকিপূর্ণ, সেই সব খাতকে তো আমরা কখনোই বলবো না যে এক্সাম্পল হিসেবে সামনে আসতে, কিন্তু এটা তো সবচেয়ে বড় খাত, এটা সবচেয়ে বড় খাত, উনি নিজেই স্বীকার করলেন এবং আমরা সবাই জানি তাই। এবং সবচেয়ে বড় খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উনি খুব আবেগ ঘন হয়ে গেলেন। কিন্তু এটা যদিও দায় এড়ানোর থেকে হয়নি বলে আমার মনে হয় যে না একেবারেই না, সেটা হয়তো আমরা একটা কথার পিঠে হয়তো কথাটা এসেছে। বিষয়টার জায়গা থেকে ওরকম যে যেটার কথা বলছেন যে লেদারের যে ক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এবং ওনারা নিজেরাই বলছেন যে এখন যেই কর্মী রয়েছে তাদের হচ্ছে স্কিল লেবার ফোর্স না, এটা ওনার ইন্টারভিউ থেকেই বলছি। তাদের যদি আরো স্কিল ট্রেনিং করা যায় তাহলে কিন্তু এই নারী শ্রমিকরাই যখন তার মেশিন অপারেশন আমরা আসবো আপনার এই প্রসঙ্গে আসবো, আমরা আসবো ডক্টর আতিক। আমরা একেবারে সুস্পষ্টভাবে কোনো নির্দিষ্ট গার্মেন্টসের আলোচনা করব না, কিন্তু যে কথাগুলো উঠেছে যে মাতৃকালীন ছুটি কিংবা হয়রানির যে বিষয়গুলো, তাই না, এই যে মানবিক বা সামাজিক যে বিষয়গুলো বা অধিকারের বিষয়গুলো আমাদের ফ্যাক্টরি সবারই আছে, যেটা আমি আমার ফ্যাক্টরি তুলনা অন্য খাতেরও কথা বলতে পারেন, মন্তব্য করতে পারেন। 10 বছর আগে যে ফ্যাক্টরিগুলো আইডি কার্ড দিত না, যে ফ্যাক্টরিগুলোতে ডে কেয়ার রুম ছিল না, যে ফ্যাক্টরিগুলোতে ডক্টরস ছিল না, যে ফ্যাক্টরিগুলোতে মাতৃকালীন সুবিধা দেওয়া হতো না, মায়েদের স্কুল মানে বাচ্চাদের স্কুলের কথা ছিল না, 10 বছর পরে আপনারা দেখুন প্রত্যেকটা ফ্যাক্টরিতে দেখুন সেই ধরনের পরিবেশ কিন্তু আছে। এটা আমরা একটা জানতে আগ্রহী, আপনি যদি আরেকটু নির্দিষ্টভাবে তথ্য দিতেন। আজকে যে আমি বলি ডে কেয়ার রুম, প্রত্যেকটা ফ্যাক্টরিতে ডে কেয়ার রুম আছে। যা ডে কেয়ার রুম নাই সে তো আরেকটা ফুলকি বা কোনো এনজিওর সাথে করেছে, তার বাচ্চাগুলো ওখানে তারা চলে যাবে, যে পদ্ধতি করে আছে। এখানে মেডিকেল অনেকে জায়গা নেই, মেডিকেলে তো জায়গাটা করছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে বিশেষ করে যেটা আসলাম যে মাতৃকালীন ছুটি যেটা আছে, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা দেখতাম আগে মাসে লাগতো 1 থেকে 2 লাখ টাকা, এখন আমাদের ফ্যাক্টরিতে 1 মাসে লাগে 37 লক্ষ টাকা দিতে হয় মাতৃকালীন ছুটির জন্যই। সুতরাং সি দ্য ডিফারেন্স। আমি তো বলছি এগুলো কিন্তু আরও আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হচ্ছে। যেরকম আইডি কার্ড, আমরা কোনোদিন আইডি কার্ড দিতাম না, অ্যাপয়েন্টমেন্ট কার্ড কোনোদিন দিতাম না, কিন্তু আজকে আইডি কার্ড এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়া একটি ফ্যাক্টরি তো আপনি পাবেন না যেখানে আইডি কার্ড এবং অ্যাপয়েন্টমেন্ট কার্ড নাই। সুতরাং এই যে ডেভেলপমেন্ট 10 বছর আগের ফ্যাক্টরি বা 10 বছর পরে, এবং বিশেষ করে যেটা বললাম রানা প্লাজা পরে যে ডেভেলপমেন্টগুলো হলো অ্যাজ এ হোল, যেহেতু এখানে 44 লক্ষ শ্রমিক নিয়ে আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে, সুতরাং এটাতে সমস্যা থাকবেই। এই সমস্যা আমাদেরকে এবার সলভ করতে হবে। আমরা অনুষ্ঠানের একবার শেষের দিকে একটা সুপারিশ কি বলবেন খুব দ্রুত এবং সংক্ষেপে, যে সুপারিশ করলে এই কর্মপরিবেশের আমরা যতটা আলোচনা করলাম। আমরা যেটা মনে করি আমাদেরকে সামনে যে দিন আসছে, আমাদের সবাইকে যেটা আমরা করছি প্রত্যেকটা ফ্যাক্টরিকে আরো ভালোভাবে চালাতে হবে, কর্মের নিশ্চয়তা দিতে হবে, এবং আমরা দিয়ে আসছি। কিন্তু আমি একটু বলবো যে আমরা সবাই মিলে একসাথে একত্রে কাজ করতে হবে, কেউ কাউকে দোষারোপ করলে একেবারে শেষের দিকে ডক্টর মোয়াজ্জেম একেবারে এক লাইনে খুব সংক্ষেপে কর্মপরিবেশ। যে উদ্যোগগুলো সাম্প্রতিক সময়ে চলছে যে শ্রমবান্ধব পরিবেশ তৈরি করা, সেই উদ্যোগটির ভিতরে পুরোপুরি আন্তরিকতা দিয়ে চেষ্টাটি করা। তার কারণ হচ্ছে তুবা গার্মেন্টসের ঘটনাটি থেকে আন্তরিকতা নিয়ে কিন্তু আবার নতুন করে একটু প্রশ্ন উঠেছে। খুবই কয়েক শব্দে শ্রমিক স্বার্থটাই মূল হওয়া দরকার, এবং সেই স্বার্থটাই কর্মপরিবেশ উন্নয়নের ক্ষেত্রে একমাত্র কি, এটা আমরা তোবা থেকে রানা প্লাজা থেকে সবখানে আপনাদের সবাইকে সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল 24 ঘন্টা অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, যমুনা টিভি দেখতে থাকুন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।